খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি রয়েছেন মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের, মন্তব্য তারেক রহমানের। দেশি 81টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ আজ। সুষ্ঠু নির্বাচন নিয়ে চাওয়া হবে সুনিশ্চিত মতামত ও পরামর্শ। রাজশাহীর 5 আসনে বইছে নির্বাচনী উত্তাপ, চলছে প্রার্থীদের জোর প্রচার। দলের চেয়ে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। ঢাকায় বেপরোয়া হয়ে উঠেছে আবাসন ব্যবসায়ীরা। গোলাপগ্রামেও হানা, প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ায় বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি। 12,000 বছর পর হঠাৎ জেগে উঠল ইথিওপিয়ার গুবি আগ্নেয়গিরি। বিশাল ছায়ের মেঘ ইয়েমেন, ওমান পেরিয়ে ভারতের আকাশে। এবং অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে পর্তুগাল। ট্রাইব্রেকারের চরম নাটকীয়তায় সেলেসা ওরা হারল 6-5 গোলে। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এবার বিস্তারিত। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। বিএনপির চেয়ারপারসন বর্তমানে হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। সোমবার রাতে তিনি এসব তথ্য জানান। এর আগে সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন জানান, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া। এর আগে রোববার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনার পর পরীক্ষা নিরীক্ষা শেষে খালেদা জিয়াকে ভর্তি করা হয়। আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুরে। এবার দুর্বৃত্তদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারান বিল্লাল হোসেন বাবু নামের এক যুবক। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। তারিক মাহমুদ সুজনের রিপোর্ট। নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন বিল্লাল হোসেন বাবু। এই ঘটনায় নিহতের বাবা কাশেম হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের ডি ব্লকের 3 নম্বর সড়কে ঘটে এই ঘটনা। স্বজনদের অভিযোগ, গেল ফেব্রুয়ারিতে নিহতের মামা হানিফ বিশ্বাসকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দেয়াই কাল হয়ে দাঁড়িয়েছে পরিবারটির জন্য। ওর বাবারে মারতে আছে, একজনে খবর কইছে যে তোমার বাবারে মারে। ও দৌড়ে এখানে গেছে, দৌড়ে আমার বাবারে কে মারে দোকানে আসিল বোয়া, দৌড়ে গেছে আর ওরে যাইয়া কোবানি শুরু করে। মামা তো আবার মামলা করছে ওনাদের নামে, ওই লোকদের নামে মামলা করছে না। তো আমার আব্বু বলছে যে মামলা কর, হয়তো শিখাই দিছে যে মামলা করে, এই কারণে ওনাদের কোবাইছে যেন আর কোনো সাহস না পায় মামলা করার, কিছু করার। আওয়ামী লীগের এলাকার সন্ত্রাসী করে গেছে, এখন বিএনপি ক্ষমতা হয়েছে, বিএনপির নাম বেচা খাইতেছে। যার জের ধরেই রাজীব, রুবেল, মোহন, সুজন ও সবুজ সহ 15-20 জনের একটি গ্রুপ এসে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। ওরা আমার আপনারা কোনো মামলা টামলা করবেন না, কোনো কিছু করবেন না, করলে কিন্তু আপনাকে অবস্থা খারাপ হবো। তখন আমি মামলা করছি, করার পরে আমার বাইরে দিয়ে মামলা করে আমি মামলাটা চাপ দিয়ে রাখছি। দারোগার কই ভাই আপনি আসামি ধরেন, দারোগা কইতাছে জাপা আপনি আসামি ধরা দেন, আমরা চালান করে দিব, তাহলে আমরা আসামি কইতে ধরুম। এদিকে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটে। বাবু মারা যায়, বাবুর বয়স আনুমানিক 25। তার বাবা এখন মেডিকেলে ভর্তি আছে। তো আমরা কিছু আসামির নাম পেয়েছি, তো তাদেরকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায় পরিবারটি। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু নির্বাচিত সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি। তারেক রহমান দাবি করেন 2026 সালেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সময়সূচি বজায় রাখার সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক হলেও সিদ্ধান্ত নিচ্ছে এমন এক অন্তর্বর্তী সরকার
যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই, অথচ তারা দেশের আগামী কয়েক দশকের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে। এমন সরকার এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না বলেও মন্তব্য করেছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে মত বিনিময় করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচিত ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সকাল ও বিকেলে ২ ভাগে এই সংলাপ হবে। সোমবার ইসি সচিবালয় এ তথ্য জানান। ইসির চলমান সংলাপের অংশ হিসেবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে সকাল থেকে ৪০টি এবং বিকেলে ৪১টি সহ মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মতবিনিময় সভা হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। মহারানী হেমন্ত কুমারী স্মৃতি বিজড়িত পুঠিয়া আর দুর্গাপুর নিয়ে রাজশাহী ৫ আসন এখন থেকে ভোটের উত্তাপ ২ উপজেলায়। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে, চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, প্রচার মিছিল। তবে দলের চেয়ে এবার এলাকার উন্নয়ন গুরুত্ব পাচ্ছে ভোটারদের কাছে। বিশ্লেষকরা বলছেন যে প্রার্থী ভোটারদের পাশে থাকার নিশ্চয়তা দিতে পারবেন, এমন প্রার্থী জয়লাভ করবেন। কাজী শাহেদের রিপোর্ট। পুঠিয়া উপজেলার নাম বললেই সবার আগে যে নামটি আসে সেটি মহারানী হেমন্ত কুমারীর ঐতিহাসিক রাজবাড়ির। আছে জিআই পণ্য, মিষ্টি পানের দুর্গাপুর উপজেলা। আর এ দুটি উপজেলা নিয়ে রাজশাহী ৫ আসন। আসনটিতে বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জামাতের নুরুজ্জামান লিটন ও ইসলামী আন্দোলনের রুহুল আমিন দলের মনোনয়ন পেয়েছেন। তারা ভোটারদের মন জয় করতে ছুটছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সমস্ত সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই সামাজিক বন্ধনগুলো পুনরুদ্ধার করা, কারণ যুব সম্প্রদায় আমাদের কাছ থেকে অনেকটা মুখ ফেরা দিচ্ছে। তাদেরকে আগে উপার্জনক্ষমিক তাদের কাজ দেওয়া হচ্ছে আমার প্রথম কাজ। অনুন্নত রাস্তাঘাটকে আমি সংস্কার করে যান চলাচলের উপযোগী করবে ইনশাল্লাহ। নতুন রাস্তা বিনির্মাণ করা হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন করা হবে। আমরা সর্বপ্রথম এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সহ সংস্কার মান আরও বৃদ্ধি করা, রাস্তাঘাট এলাকার উন্নয়ন এ বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিব। প্রার্থীরা যখন ভোটের মাঠে প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন, তখন ভোটাররা অনেকটা নিশ্চুপ। রাজনৈতিক দল আর প্রতীকের চেয়ে এবার ব্যক্তি বড় ফ্যাক্টর হবে ভোটের মাঠে, বলছেন সাধারণ ভোটাররা। যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা বেছে নেব। দেশের জন্য যে কাজ করবে তাকে ভোট দিতে হবে, যে সে সৎ হবে বা আমাদের জন্য কিছু করতে পারে এরকম কাউকে আমরা চাই। যোগ্য প্রার্থী ছাড়া এলাকা বা দেশ উন্নয়ন হয় না, যোগ্য প্রার্থী চাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভোটারদের পাশে থাকার সক্ষমতার উপরেই এবার ভোটের হিসাব নির্ভর করবে। জনসম্পৃক্ততা আসলে জরুরি, এটা ভোটের ফ্যাক্টর। মানুষ চায় যে তার স্বাধীনতা কতটুকু আছে, মানুষ চায় তার শান্তি, নিজস্ব শান্তি, মানুষ চায় তার নিজস্ব স্বার্থ উদ্ধার করতে। একটা কমন জায়গা থেকে দেখে যে সমাধান করবার প্রয়াস সৃষ্টি করবে, তাকেই মূলত জনগণ ভোট দেবে। রাজশাহী ৫ আসনে মোট ভোটার ৩,৪৯,১৮০ জন। এবার সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসায় প্রতিদিন দখল হচ্ছে ঢাকা ও আশপাশের কৃষিজমি, নদী, খাল, সবুজ মাঠ। সবশেষ গোলাপগ্রাম খ্যাত সাভারের বিরুলিয়া দখলে নিয়েছে আবাসন ব্যবসা, যেখানে অবশিষ্ট নেই কোনো বাগান, আছে কেবল ইট, বালি আর কংক্রিটের স্তূপ। দেশ টিভির ক্যামেরায় উঠে এসেছে এমন ভয়াবহ চিত্র। নগরায়নের এই দানবীর বিস্তার শুধু শহরের ভারসাম্য নষ্ট করছে না, বাড়িয়ে দিচ্ছে ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন দ্রুত শহরকে বিকেন্দ্রীকরণের কথা। ফাহিম ইউসুফের প্রতিবেদন। 5.7 মাত্রার ভূমিকম্প গেল শুক্রবার কেঁপে ওঠে ঢাকা সহ গোটা দেশ। অপেক্ষাকৃত কম মাত্রার এই ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত 10 জনের, আহত 6 শতাধিক। খোদ রাজধানীতেই অর্ধশতাধিক ভবনে দেখা দেয় ফাটল, সেই সঙ্গে হেলে পড়ে অনেক ভবন।
নগরায়নের নামে অপরিকল্পিত আবাসন ব্যবস্থা প্রতিনিয়ত শহরকে করে তুলছে মৃত্যুকূপ, যার থাবা থেকে বাদ যাচ্ছে না এক টুকরো সবুজ মাঠও, যার সবশেষ শিকার ঢাকার পাশে আশুলিয়ার গোলাপগ্রাম। একসময় ফুলের মৌ মৌ গন্ধে ভরে থাকত ঢাকার পাশের গোলাপগ্রাম খ্যাত বিরুলিয়া, যা এখন ইট, বালি আর কংক্রিটের স্তূপ। আবাসন ব্যবসার নামে অনিয়ন্ত্রিত এক দানব যেন খেয়ে ফেলছে নদী, নালা, ফসলি জমিসহ মানুষের ভবিষ্যৎ। গত কয়েক দশকে ঢাকার আশপাশের নগরায়ন বেড়েছে ভয়াবহভাবে। গবেষণা বলছে গত 25 বছরে ঢাকার আবাসিক এলাকা বেড়েছে প্রায় 81%। এর মধ্যে প্রায় 95% বাড়ি উঠছে অনুমোদন ছাড়াই। অন্যদিকে রাজুকের দেয়া অনুমোদনের প্রায় 70 থেকে 80% ভবন ত্রুটিপূর্ণ, মানা হচ্ছে না ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ। আবাসন ব্যবসায়ীরা অনেকেই তার আবাসন প্রকল্প করেছেন যেগুলো সরাসরি আমাদের অতীতে ডিএমডিপি বা অতীতে যে ড্যাপগুলো ছিল তার সাংঘর্ষিক। আমাদের বাসযোগ্যতা এখনও ভালো আছে, এই ধরনের যে দাবি সেটা অবান্তর, বরঞ্চ আমাদের রিয়েলিটি স্বীকার করতে হবে। এবং শুধু বাসযোগ্যতা না, সাম্প্রতিক ভূমিকম্প আমাদের যে ধরনের শিক্ষা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা সবচেয়ে অনিরাপদ জায়গায় দাঁড়িয়ে আছি। যদিও এত সব পরিসংখ্যান মানতে নারাজ আবাসন ব্যবসায়ীদের নেতারা। তাদের দাবি ঢাকায় এখনো বাড়ানো সম্ভব পরিকল্পিত আবাসন। ঢাকা শহরে এখন পরিকল্পনার অভাব আছে। ঢাকা শহরে বাস করার জন্য জমি, জায়গা কিংবা থাকার ব্যবস্থা নাই, এটা ঠিক নয়। প্রাইভেট এন্টারপ্রেনারদেরকে ইনক্রিজ করাই হচ্ছে গভর্নমেন্টের কাজ, সেটা না করে তারাই ব্যবসা করছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ 3টি আন্তঃমহাদেশীয় টেকটনিক প্লেটের মাঝে দাঁড়িয়ে, যা বহুগুণ বাড়িয়েছে দেশের ভূমিকম্প ঝুঁকি। সিলেট, রাঙামাটি, বান্দরবান সহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় রয়েছে দেশের উত্তর ও মধ্যাঞ্চল, আর ঢাকা সবকিছুর কেন্দ্রে অবস্থান করায় এটি আরো ঝুঁকিপূর্ণ। তাই ঢাকাকে দ্রুত বিকেন্দ্রীকরণের তাগিদ এ পরিবেশ বিজ্ঞানীর। ফল্ট লাইন ফরমেশন, তারপর এনার্জি রিলিজ, এর ফলশ্রুতিতে মাঝে মধ্যেই কেঁপে উঠে, ট্রেমর থেকে নিয়ে আর্থকুইক, কখনো কখনো মেগা আর্থকুইক হতে পারে। ভূগর্ভের কম্পনে যখন এই বিল্ডিং এর নগরী কেঁপে ওঠে, কেবল তখন মানুষ অনুধাবন করে এক মৃত্যুপুরী তৈরি করেছি আমরা। অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসায় এক টুকরো সবুজের কোনো ঠাঁই নেই, এমনকি তারা মানতে নারাজ ধরাবাঁধা নিয়ম। মাথা গোজার ঠাঁইয়ের নামে শত শত বিল্ডিং আমাদের সত্যিকার নিরাপদ করছে তো? ভাবতে হবে এখন থেকেই। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। টাঙ্গাইলের মধুপুর গড় সবুজের আবরণে মোড়া ভূপ্রাকৃতিক উচ্চভূমি হলেও ঢাকার পাশের ভূমিকম্প ঝুঁকির অন্যতম বড় কেন্দ্র এটি। 2007 সালে ঝুঁকি পর্যবেক্ষণের সিসমোগ্রাফ স্টেশন স্থাপন করা হলেও বর্তমানে এটি একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো সময় এই ফল্ট নড়ে চড়ে উঠলে শুধু টাঙ্গাইল নয়, ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন সুপ্রিয়া তৃষা। কয়েক বছর আগে মধুপুরে স্থাপিত সিসমোগ্রাফ স্টেশনে আগুন লাগলে পুড়ে যায় মূল মনিটরিং মেশিন সহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এখন সেখানে পড়ে আছে শুধুমাত্র একটি গোলাকার ডিশ আকৃতির অ্যান্টেনা। গবেষণায় ফল্টের ঝুঁকির উল্লেখ থাকলেও নেই পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, দক্ষ জনবল অথবা কোনো জরুরি প্রস্তুতিমূলক ব্যবস্থা। 2015 সালের এপ্রিল মাসে নেপালের শক্তিশালী ভূমিকম্পে মধুপুরে 1 কিলোমিটার অংশে ফাটল দেখা দেয়। এদিকে গেল শুক্রবার থেকে শনিবার পর্যন্ত 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার অবস্থান মধুপুর ফল্টের 100 কিলোমিটারের মধ্যে। ফলে মানুষের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক। 6টি সিসমোগ্রাফ মেশিন বসানো হয়েছিল এই মধুপুর অঞ্চলে গবেষণা কর্মের জন্য, সেটিও সংরক্ষণ করে তারা রাখতে পারেনি। কোন দিক দিয়ে যে ফাটলটা আছে, যে বলছে যে ভূমিকম্পের এই ফাটল আছে বা প্লেট আছে এখানে, তো এটা তো আমরা জানি না। এই ভূমিকম্প নিয়ে আসলে অনেকে কাজ করে না, তারা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, কিন্তু সরকারকেই আসলে মেইন ভূমিকা এখানে পালন করতে হবে। ভূমিকম্পের ভয়াবহতা চিন্তা করে সিসমোগ্রাফ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। এটা এখন অনেকটাই অকার্যকর, একটা দুর্ঘটনার পরে এটা অকার্যকর আছে। আমি কর্তৃপক্ষ অনুরোধ জানাবো যে এই প্রকল্পটাকে আবার সজাগ করে, অর্থাৎ এটা আবার চালু করা যায় কিনা, যাতে করে কিছুটা হলেও ক্ষতির আশঙ্কা থেকে মানুষ সেফ থাকতে পারে। এদিকে মধুপুর ফল্টে যদি 6.5 বা তার বেশি মাত্রার ভূমিকম্প হয়, তাতে রাজধানী ঢাকা সহ দেশে ভয়াবহ বিপর্যয় ও ব্যাপক প্রাণহানির ঘটার আশঙ্কা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধুপুর ফল্টটা প্রায় হচ্ছে যে ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল এবং ঢাকা প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ফলে এইখানে বড় মাত্রা, বিশেষ করে 6.5 থেকে 7 মাত্রার যদি ভূমিকম্প কখনো হয়, তাহলে ঢাকা শহরের
আমার কাছে মনে হয় যে 80% বিল্ডিংই কলাপস হবে এবং এতে 2015 সালে নেপালের ভূমিকম্পে মধুপুরে সৃষ্ট দীর্ঘ ফাটল ছিল সতর্কবার্তা। ফলে মধুপুর ফল্টের উপর নজরদারি না বাড়ানো হলে ঝুঁকিতে থাকবে শুধু টাঙ্গাইলই নয়, খোদ রাজধানীও। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles khan nahi, to noodles hi khan nahi. কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন আজ। একই সঙ্গে প্রথম সাক্ষী সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। সূচনা বক্তব্যে এ মামলার পটভূমি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। এরপরই এগোবে সাক্ষ্য গ্রহণের ধাপে। গত 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদের উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এদিকে ট্রাইব্যুনাল 1 রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আজ। ভূমিকম্পের ঝুঁকি এড়াতে বন্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছে বেশিরভাগ শিক্ষার্থী। শুরু হয়েছে ঝুঁকিপূর্ণ হলগুলোতে সংস্কার কাজ। দর্শক, এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীরা হল ত্যাগ করা শুরু করেছে। এর মধ্যে সংস্কার কাজও শুরু হয়ে গেছে। আপনি জানাবেন আমাদের হলগুলোর সংস্কার কাজ কেমন দেখছেন আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। জানেন যে আসলে এই যখন বাংলাদেশে সবচেয়ে বড় ধরনের একটি ভূমিকম্প হওয়ার পরে আমরা যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন ভবনেই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল দেখা দিয়েছে। তার ব্যতিক্রম ঘটেনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। তবে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে, সেখানে দেখছি যে আসলে এই ভবনটি অনেক পুরনো ভবন, যে কারণে এর আগে থেকেই কিন্তু এই ভবনটি পলেস্তর খুলে পড়েছিল এবং ভবনটি অনেকটা পুরানো হয়ে গিয়েছে, যে কারণে আমরা দেখছি যে এই যে সুযোগটা এসেছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, তার পরপরই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু হল ছেড়ে চলে গেছে এবং অনেকেই আবার পাশে কোথাও অবস্থান করছেন। এই সুযোগে কিন্তু এই হলগুলোর যে সংস্কার সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে এই মহসিন হলের যেই ভবনের যে ছাদগুলোতে যে পলেস্তরগুলো খসে পড়েছে, সেটি কিন্তু দীর্ঘদিন ধরেই আসলে এই ভূমিকম্পের আগেই পড়ছিলেন। তো আসলে দীর্ঘ ছুটি অভাবে সেটি কিন্তু সংস্কার করা সম্ভব হয়নি। এখন যেহেতু ছুটি রয়েছে, বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ রয়েছে, সে কারণে আমরা দেখছি যে এই হলগুলোর মেরামতের কাজ কিন্তু পুরোদমে চলছে। শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে চলে গেছে। কিছু সংখ্যক শিক্ষার্থী আসলে হলে রয়েছে, বাকি যারা রয়েছেন তারা কিন্তু আশেপাশে তাদের পরিবারের কাছে অথবা তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। তবে সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে শুধু এই হলই না, বিভিন্ন হলেই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে সংস্কার কাজ সেটি কিন্তু পুরোদমে করছেন। তবে আশা করছেন যে আসলে এই 15 দিনের যে ছুটি বন্ধ রয়েছে, এর মধ্যে আসলে হলগুলোর পুরোপুরি বসবাসের উপযুক্ত করতে পারবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের যে ভবনগুলো সংস্কার কাজ চলছে তার সর্বশেষ তথ্য। ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে 6 ঘন্টায়
6 থেকে 12 কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা কমে যেতে পারে। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল 84%। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য পটুয়াখালীর পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি চলছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী KM শাহাবুদ্দিন শিহাব। আপনি আমাদের জানাবেন মেডিকেল কর্মসূচি ও ফ্রি ওষুধ বিতরণ কর্মসূচি ঘিরে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুয়াকাটা পৌর শাখার উদ্যোগে 5 শতাধিক দুস্থ এবং অসহায় মানুষকে বিনামূল্যে মেডিকেল সেবা ও ঔষধ বিতরণের কার্যক্রম আজকে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় সকাল থেকে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন এবং তাদের যে নির্দিষ্ট জায়গা সে জায়গায় তারা এসে ইতিমধ্যে কিন্তু ভিড় জমিয়েছেন। এখানে বয়স্ক থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ সবাই কিন্তু এসেছেন এবং এই 5 শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে 4 জন MBBS ডাক্তার ইতিমধ্যে এসেছেন, যিনি তৌফিকুল ইসলাম রনি, তানভীর মাহমুদ, SB সোমা এবং রাইফুর রহমান রিফাত, অর্থাৎ একজন গাইনি বিশেষজ্ঞ এবং বাকি 3 জন মেডিসিন বিশেষজ্ঞ তারা কিন্তু এখানে এসেছেন। এখানে যুবদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিরন রয়েছেন, তার সাথে কথা বলবো। আপনাদের এই আজকের আয়োজনটা কেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ইতিমধ্যে আপনাকে আমি বলতে চাই যে আমাদের রাজনৈতিক আদর্শের আমরা যাকে জনক, আমরা যাকে মানি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একজন মানবিক মানুষ ছিলেন। তিনি কিন্তু এই সমাজের মানুষের জন্য কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতা আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি কিন্তু আমাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে মানুষের জন্য কাজ করার। তা কুয়াকাটা পৌর যুবদল ইতিমধ্যেই কিন্তু আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে চিকিৎসা সেবা করেছি এবং এই আজকের যে প্রোগ্রামটা এখানে আমরা 5 শতাধিক রোগীকে কিন্তু চিকিৎসা সেবা দেব এবং সাথে সাথে আমরা বিনামূল্যে ঔষধ সরবরাহ করব। আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো আমাদের এই অঞ্চলের আমাদের নেতা কলাপাড়া 4 আসনের ধানের শীষের কাণ্ডারি ABM মোশাররফ হোসেনের নির্দেশনায় কিন্তু আজকে এই জেলেপল্লীতে আমরা এই আয়োজন করেছি। ধন্যবাদ আপনাকে। যে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বিএনপির নেতা তিনি এসে উপস্থিত হয়েছেন। তো আজকে এই যে বিএনপি যুবদলের ঔষধ বিতরণী যে কার্যক্রম আমার কাছে ছিল সর্বশেষ।